মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। জোরে জোরে কেউ যেন দরজায় ধাক্কা মারছে, আর তার সাথে কলিং বেলটা অনবরত বাজিয়ে চলেছে। বিরক্ত বেলা চৌধুরী রাগে গজগজ করতে করতে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। কার এত তারা? বেলটা খারাপ করে দিবি নাকি? বাপ রে বাপ, কার যেমন অসভ্যতামি বুদ্ধি! দরজাটা খুলতেই দেখেন বি ব্লকের নীল, তার মেয়ে বিনোদিনীর বন্ধু। কি হলো কি? এমন করে দরজা ধাক্কাচ্ছিলিস কেন? কি হয়েছে? নীলকে দেখেই বোঝা যাচ্ছে সে যেন হন্তদন্ত হয়ে ছুটে এসেছে, তাই হাঁপাচ্ছে আর দরদরিয়ে ঘামছে। মুখ চোখ একবারে যেন ঘামে ভিজে গেছে। আন্টি, আন্টি, আপনি আপনি বিনিকে বাঁচান প্লিজ আন্টি। ও বিনিকে বাঁচান, ওর লাইফ রিস্ক আছে, ওকে বাঁচান আপনি আন্টি, ওকে বাঁচান। কি উল্টো পাল্টা বকছিস? তুই মনে হয় সাদা চোখে নেই না? নীল হঠাৎ করে হাত জোর করে হাঁটু মুড়ে বসে পড়ল। বিলিভ মি আন্টি, বিলিভ মি, আমি এখন কিচ্ছু খেয়ে নেই, আমি টোটালি সুস্থ আন্টি, টোটালি সুস্থ। প্লিজ প্লিজ আপনি একবার বিনিকে ডেকে দিন, একবার ডেকে দিন আপনি। যত সব মাতাল জোটে এইখানে। দাঁড়া, কালকে তোর বাবাকে বলছি। বেলা চৌধুরী একটা বিরক্ত ভাব নিয়ে হঠাৎ করে দরজাটা ভিতর থেকে সশব্দে লাগিয়ে দিলেন। আন্টি, আন্টি বিনিকে বাঁচান আপনি প্লিজ আন্টি, আন্টি ওকে বাঁচান। নীল কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে, তার মনে এক আশঙ্কার মেঘ ঘনিয়েছে। সেটা এই ঘটনার পর আরও জমাট বাঁধল। হঠাৎ করেই সিঁড়ির বাঁকে নীল ধাক্কা খেল বাবানের সাথে। বাবানের দু হাতে বড় বড় সাদা প্যাকেট। সরি নীল, লাগেনি তো? নীল অন্যমনস্কভাবে নিচে নেমে গেল। বাবান ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাবানের আজকে বাজারের দায়িত্ব মনে করতে করতে নিজের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো। বেল বাজাতেই নিচ থেকে উপরে উঠতে তো 1 মিনিট লাগার কথা, হাফ সেকেন্ড এক্সট্রা লাগলো কেন রে? বাবান বাজারের ব্যাগ দুটো প্রশ্নকর্ত্রীর দিকে এগিয়ে দিল। প্রশ্নকর্ত্রী বাবানের দিদি জুহি। দিদি ভাই এই ফ্ল্যাটে থাকে চাকরির সূত্রে। জুতো খুলে ঘরে ঢুকে বাবান দরজাটা লাগিয়ে সোফায় গা এলিয়ে বলল, এই নীলের সাথে ধাক্কা খেলাম, আর তোকেও বলে হারি বাপু, এর থেকে তো ভালো ছিল ওই অ্যাপ থেকে অর্ডার দিয়ে দিতাম। জুহি সব মিলিয়ে দেখে নিচ্ছে। বাবানের কথাটা শুনে চশমার ফাঁক থেকে বলল, একটু গা হাত পা নাড়াও ভাই আমার, ইতনা আলস কौन करता है? জুহি রান্নাঘরে চলে গেল। বাবান টিভি চালিয়ে পকেট থেকে একটা সিগারেট বার করলো। লাইটার বার করে ধরাতেই জুহি চলে এলো। আবার ওইসব খাচ্ছিস ভাই? তোকে কতবার বারণ করেছি না? বাবান হাত জোর করে বলল, থাম মা, থাম, নিজেই নিভিয়ে যাচ্ছি। আর বাবা রে বাবা, তোকে তোকে ট্রান্সফার নিয়ে এইখানে আসতে হলো? দিদি আর ভাইয়ের সম্পর্কটা ঠিক এমনই। সারা রাত আড্ডা দিয়ে ভোর রাতে ঘুমিয়েছে বাবান আর জুহি। সম্পর্কে বাবানের পিস্তুত দিদি জুহি। জুহি অল ইন্ডিয়া ঘুরেছে ওর বাবার কাজের জন্যই, তাই কথায় একটা টান আছে। আজকে দোল, হাউজিং কমপ্লেক্সে আজকে অনুষ্ঠান। জুহি এসে ঘুম ভাঙালো। হে বাবান, ওঠ রে, কত আর ঘুমাবি, এবার তো উঠে পড়। ছুটির দিনেও শান্তি দিচ্ছিস না। ওহ, তুই যা তো এখান থেকে যা। আহা হা, বউ ডাকলে তো বেশ উঠে পড়তিস, এখন যখন দিদি ডাকছে শুনতে পাচ্ছিস না? বলেই এসিটা অফ করে দিল জুহি। উফ, বেশ, চল চল চল। আজ চারিদিক রাঙিয়ে দেওয়ার দিন। বিশাল বড় মাঠটাতে আজকে সবাই সবাইকে রং বেরঙে রাঙিয়ে দিচ্ছে। বসন্ত আজ সবার প্রাণে নতুন রঙের সঞ্চার করেছে। জুহি আর বাবানও অনেক রং খেলেছে।
বাবান ভাঙের দিকে এগোলো। এ ভাই দাঁড়া, ওয়েট কর ভাই, প্লিজ যাস না, ওয়েট কর, শোন ভাই, আমি কিন্তু ভাং খাবো না, বলে দিচ্ছি, আমি একদম ভাং খাবো না। সব সময় ওই বুড়ি সেজে থাকিস না তো। নে খা, আজকে না খেলে ভগবানে পাপ দেবে। প্লিজ ভাই, প্লিজ। হ্যাঁ, বেশি বকিস না তো, দেখ সবাই খাচ্ছে, খা। বাবান এগোলো ভাঙের দিকে। খেনে ঢক করে খেয়ে নে। জুহি কয়েকটা সেলফি তুলে দিল। হঠাৎ একটা ঝগড়ার শব্দ পেতেই দেখে স্টেজের কাছে বাগবিতণ্ডায় প্রায় হাতাহাতির উপক্রম নীল আর বি ব্লকের গৌতমের মধ্যে। জুহি ওদের দিকে এগিয়ে গেল। তোর মুখ ভেঙে গুড়িয়ে দেবো, জানিস তো। আরে যা তোর মতো অনেক দেখলাম চরিত্রহীন একটা। মুখ সামলে কথা বল, মুখটা সামলে কথা বল। তোর এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা যে শয়তান লুকিয়ে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি সবার কাছে বার করে দেবো এই শয়তানটাকে। ওই আগে নিজের চরিত্রটাকে ঠিক কর, তারপর বকবি। বেশি বাওয়ালি মারছিস নাকি? তোকে না দেখে নেব, কথাটা মনে রাখিস। নে সামনেই আছি, দেখে নে কি দেখে নেওয়ার আছে, আমিও দেখে নিচ্ছি। তারপর তুই কোন সা মাইকালাল। আশপাশ থেকে আরও মানুষের ভিড় জমিয়েছে। জুহি শুধু দেখল দুজনেই যথেষ্ট উত্তেজিত। মারপিট শুরু হতে বেশি দেরি নেই। এইসব ব্যাপারে মানুষের যেন বেশ আগ্রহ। অবশেষে জুহি এগিয়ে গেল। আরে কি হচ্ছে কি অনুষ্ঠানের দিনে এমন অসভ্যতামি? দেখো দিদি, তুমি কিন্তু নীলকে থামতে বলো, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। আর তুই যে এতটা নোংরামো করছিস সেটা বলো সবাইকে, বলো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা তোরা, হোলির অনুষ্ঠানটাকে নষ্ট করিস না। ভালো করলি না, এর বদলা আমি নেবই। আমিও তোকে শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। আবারও বললাম, আমি তোকে শেষ করে দেবো। দুজন দুদিকে চলে গেল। ঠিক এমন সময় বাবান 2 গ্লাস ভাং নিয়ে এগিয়ে এলো। ওকে দালালি মেরে এই দুই বদমাইশের মাঝখানে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল রে? হ্যাঁ, নে গ্লাসটা নে। গ্লাসটা হাতে নিয়ে জুহি বলল, ফেস্টিভ্যালের এনজয়মেন্টটা নষ্ট হতে দেবো না। বেশ করেছি, এটা তো আমাদের ডিউটি নাকি। ঠিক এমন সময় উৎসবের পরিবেশ বিদীর্ণ করে পুলিশ আর অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকল। কার কি হলো রে? চল ভাই দেখে আসি। বেলা চৌধুরীর ফ্ল্যাটের সামনে পুলিশ আর লোকে লোকারণ্য। জুহি আর বাবান দেখল বেলা চৌধুরী মেঝেতে বসে আর্তনাদ করছেন। ও মা গো, এ আবার কি হলো গো? কি সর্বনাশ হয়ে গেল গো? হঠাৎ ছুটতে ছুটতে নীল এসে হাজির। ঘটনার আকস্মিকতায় সে যথেষ্ট উত্তেজিত। আমি বলেছিলাম আন্টি, আমি বলেছিলাম। যাই হোক, কেমন আছে বিনি? আচম্বিতে বেলা চৌধুরী উঠে এসে নীলকে সশব্দে একটা চড় মারলেন। অসভ্য ছেলে, আমার মেয়ের দিকে তোর খুব নজর ছিল না, তাই তুই ওকে? আমি 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 কিছু করিনি আন্টি, আমি কিছু করিনি। আমার কোনো দোষ নেই এতে। আমি কিছু করিনি আন্টি, আমি কিছু করিনি। চুপ, একদম চুপ। গৌতমও উঠে এলো, সেও হাঁপাচ্ছে। আন্টি, এই যে আন্টি, ডাক্তার কি বলছে এগুলো? বিনি ঠিক আছে তো? এই নীল ওকে শেষ করে দিয়েছে, ওকে জোর জবরদস্তি করেছে। আমি যখন ছিলাম না তখন। গৌতম কথাটা শেষ হতে না হতেই নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল, কলার ধরে বলল, কিরে, তখন তো আমাকে খুব বলছিলিস, হ্যাঁ, আর এখন নিজেই এরকম? ছি 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 ছি, তোর চরিত্রটা নোংরা জানতাম, তা বলে তুই বিনির সাথে এরকম করবি? ছি। আমি কিছু করিনি, বিলিভ মি, আমাকে কেউ বিশ্বাস করো। বিনির কি হয়েছে কেউ তো বলো আমাকে, ওর কি হয়েছে বলো কেউ। ঘর থেকে বেরিয়ে এলেন সৌম্যদর্শন এক পুরুষ। মানসিক ধাক্কার স্পষ্ট প্রমাণ তার চোখে মুখে। গৌতম তাকে দেখে এগিয়ে গেল। ডক্টর আঙ্কেল, বিনি কেমন আছে? ভদ্রলোক চশমাটা খুলে চোখ মুছতে মুছতে বললেন, সব শেষ। মেয়েটাকে অমন করে ওরা শেষ করে দিল। ও
ওরে বিনি রে, আপনি ঠিক বলেছেন দীপবাবু, আপনি কিছু করে বাঁচান ওকে। ও ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। দীপবাবু ওর মাকে জড়িয়ে ধরলেন। যদি কিছু করার থাকতো আমি কি করতাম না, কিন্তু এবার পুলিশ সব করবে, তুমি চিন্তা করো না বেলা। নীল চিৎকার করতে করতে ফ্ল্যাটের মধ্যে ঢুকতে যেতেই দীপবাবু বাধা দিলেন। বিনি, 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 এটা হতে পারে না। বিনি, বিনি, বিনি। থামো, আর ঢং করতে হবে না। তোমার লালসায় মেয়েটাকে। এমন সময় সাদা চাদরে ঢাকা দিয়ে স্ট্রেচারে করে শুইয়ে নিয়ে আসা হলো বিনিকে। বেলা চৌধুরী মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ওকে কোথাও নিয়ে যাবেন না, ওকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। দেখে নাও, ভালো করে তোমার মেয়েকে শেষবারের মতো দেখে নাও বেলা। আর তোমার মেয়েকে দেখতে পারবে না। এই দুনিয়া বিনীদের জন্য নয় বেলা, বিনীদের জন্য নয়। জুহি আর বাবান তাদের ফ্ল্যাটে ফিরে এলো। জুহি সোফায় বসে বলল, রঙের উৎসবটা কেমন বেরঙিন হয়ে গেল না রে ভাই। সেই কোন দিকে এই সমাজটা যে এগোচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা ছেলেরা মেয়েরা সব একসাথে খেলেছি, পড়েছি, আড্ডাও মেরেছি। দেখ এই জেনারেশনটাকে দেখ। कुछ तो गड़बड़ है, लगता है पता लगाना ही पड़ेगा। अब तो नील को लगता है जेल जाना ही होगा। যাওয়াই উচিত, খুব পোতপাকা ছেলে। আর আর তোর এত গোলমেলে লাগছে কেন বলতো? একটা কথা বলবো ভাই, বল। ছোট থেকে ফেলুদা ব্যোমকেশ পড়ে বড় হয়েছি, জানিস মনে একটা না ডিজায়ার আছে ওদের মতো ডিটেকটিভ হওয়ার। সেটা তো প্রত্যেকেরই হয়। মনে হয় এই ইউটিউব আর এই যে কোনো গল্পের বই পড়লে যে এইরকম যদি একটা কেস আমিও সলভ করতে পারতাম। উফ, কিরকম গায়ে কাঁটা দেয় বলতো। তুই কি? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক ধরেছিস। এমন গোল্ডেন অপরচুনিটি কেউ ছাড়ে নাকি? উল্টে যদি আমরা কেসটা খেয়ে যাই? না ভাই থাক। চল না ভাই প্লিজ, একটা রিস্ক নিয়েই দেখি। লাইফটা তো সেম, তোর আমার একই রুটিন চলছে, একরকম একটু অ্যাডভেঞ্চার করি না, চল না রে প্লিজ। বেশ, সে না হয় ঠিক আছে, কিন্তু স্টার্টটা কোথা থেকে করবি? মাঠের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে নীল। বাবান পাশে গিয়ে বসলো। সরি নীল, ক্যান আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন ইফ ইউ ডোন্ট মাইন্ড দো? নীল মাথা তুলে তাকালো বাবানের দিকে। বলো। সকাল থেকে পুলিশের জেরায় বিধ্বস্ত। আর কি নতুন করে তুমি আমায় ডিস্টার্ব করবে বলো? বল কি বলবে বলো। কালকে তোকে সিঁড়ি দিয়ে নাম থেকে একটু উদাস লাগলো ভাই। কিছু কি হয়েছে? কি হয়েছে বলতো? আমি বিনির ফ্ল্যাটে গেছিলাম আন্টিকে সাবধান করতে। কেন, কি হয়েছে? তাহলে ফার্স্টেই বলি, আমি বিনিকে পছন্দ করতাম। বিনি আমাকে পাত্তা সেরকম দিত না, কিন্তু আমি জানতাম বিনিকে পাওয়া অত সহজ না। আমি আর বিনি একসাথেই পড়তাম। হঠাৎ করেই ও কদিন এলো না পড়তে। যেদিন এলো আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল ওর। ও বলেছিল ওই মেয়েলি প্রবলেম, দীপ আঙ্কেল আপাতত সামলে নিয়েছে। দীপ ডাক্তার গাইনো? হ্যাঁ গাইনি। তারপর? ওর পর থেকেই দীপ আঙ্কেলের যাতায়াতটা কেমন যেন বেড়ে উঠতে লাগলো আমাদের টিউশনে। দিতে আসা, কখনো কখনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো, এমনকি এইসবও চলতে লেগে গেল। সব সময় ওর মুখে শুধু
দীপাঙ্কেল আর দীপাঙ্কেলের নাম। ও মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কবিতা লিখতে লাগলো। আমাকে দেখাতে পারবি একটু? নীল ওর ফোনটা থেকে সবগুলো একে একে দেখল, তারপর নিজের ফোনে নিয়ে নিল। নীল হঠাৎ জিজ্ঞাসা করলো, তুমিও এত কিছু জানতে চাইছো? কিন্তু কেন বলো তো? তুমি তো পুলিশ নও। আমার মনে হচ্ছে তোকে না ফাঁসানো হচ্ছে, বুঝলি তো? তাই ভাবলাম যদি কিছুটা তোকে হেল্প করতে পারি। আচ্ছা, গৌতম সম্পর্কে কি জানিস একটু? কিছুটা হেল্প করতে পারবি ওইটা বলে? গৌতম? গৌতম ও বিনিকে জ্বালাতন করতো। কেমন ধরনের জ্বালাতন একটু বুঝিয়ে বলতো। ও বিনিকে ফলো করতো। একদিন তো রাস্তায় একটা চিরকুট ছুঁড়েছিল। তুই কি জানিস ওতে কি আছে? মানে কি ছিল? আমাকে বিনি বলেছিল, ওতে লেখা ছিল, আমার রুমের খাটের পাশের জায়গাটা আমি তোমায় দিতে চাই। বিনির রিয়াকশন কি ছিল এটাতে? আমার না খুব ভয় করছে নীল। আসলে গৌতম যেভাবে আমায় ফলো করছে, তাতে যদি মা জানতে পারে তবে আমার লেখাপড়া বন্ধ করে দেবে। অন্যদিকে জুহি এসেছে গৌতমের ফ্ল্যাটে। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলেকে পড়াতে পাঠাচ্ছে বলে এই ফ্ল্যাটটা গৌতমের বাবা ছেলেকে গিফট করেছে। জুহি গৌতমের ফ্ল্যাটের বেল বাজাতেই, কি চাই? অ্যাকচুয়ালি পুলিশ যেভাবে তোমাকে হ্যারাস করছিল না, আমারটা দেখেই মন বলছিল যে তুমি কিন্তু নির্দোষ। তাই নাকি? এত জানো তুমি? বাহ, চুপচাপ বলে ভালো কেন এসছো। সব কি বাইরেই শুনবে? দেখো দিদি, এখন আমাকে সবাই সিম্পাথি দেখাতে আসবে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার বাপির একটা ফোনে আমার ওপর থেকে সমস্ত কেস উঠে যাবে। তাই কারোর কোনো হেল্প লাগবে। আমি তো ভাবলাম আমি নীলের অ্যাগেনস্টে ইনফরমেশন নেব, কিন্তু যখন তুমি ইন্টারেস্টেডই নাও, থাক, আর কি করব, আর কি করতে পারি। আসলে এইসব ফালতু ছেলেদের নিয়ে না আমার কোনো ইন্টারেস্টই নেই, আর কোনো টাইমও নেই, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর কামিং। জুহি আর বাবান ওদের ফ্ল্যাটে কফি হাতে বসে আছে, একে অপরের কাছ থেকে পাওয়া তথ্য আদান প্রদান করছে। সব শুনে বাবান বলল, নীল আর গৌতম কেউই সন্দেহের বাইরে নয়। এক্স্যাক্টলি, আমারও এটাই মনে হয়েছে। দুজনেই একটা মেয়ের পিছনে পড়েছিল। স্ট্যাটাস দেখে যা মনে হচ্ছিল, বিনি বৈষ্ণব পদাবলী পড়তে ভালোবাসে। আই মিন ভালোবাসতো। সেটা তো হলো, কিন্তু ডক্টর দীপেরও একবার কনফেশনটা নিলে ভালো হতো। এক কাজ করি, চল। এমনি এমনি মনে হয় হবে না। মামার একটা বন্ধু আছে না, পলাশ মামা, পলাশ আঙ্কেল, সে ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে। তার থেকে আগে পোস্টমর্টমের রিপোর্টটা নিতে হবে, ওখান থেকে জানা যাবে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। ওকে, ওর মেয়ে অনিতার সাথে না আমার আলাপ আছে, একটু খোঁজে লাগিয়ে দেখতে পারি। থ্যাংক গড, তোর যে সোকল বান্ধবীরা কিছু কাজে তো লাগলো। রাতে জুহি বিনি স্ট্যাটাসের কবিতাগুলো পড়ছিল। কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গাগরি বাড়ি ঢারি গরু, পিছল চলহতি অঙ্গুরি চাপি, মাধব তুয়া অভিসার লাগি, শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা, নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা, সুকুঞ্চিত কেশে রায় বান্ধিয়া কবরী, কুন্তলে বকুল মালা গুঞ্জরে ভ্রমরী, মরণ রে তুহু মম শ্যাম সমার, মেঘ বরণ তুছ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধর পুট, তাপ বিমোচন করুণ কর তব, মৃত্যু অমৃত করে দান। ওই নীল বরণ চোখ পাগল করেছে আমায়। পরদিন সাত সকালে বাবানদের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। বাবান ঘুমোচ্ছে এখনো। জুহির রোজ ভোরে ওঠা অভ্যেস। জুহি দরজাটা খুলতেই দেখে, হ্যালো, গুড মর্নিং।
বলছি ভিতরে আসতে পারি? সরি, একটু ডিস্টার্ব করছি। একটু কথা বলা যাবে? জুহি নীলকে দেখেই আনন্দে আত্মহারা। এ তো মেঘ না চাইতেই জল। জুহি ভেতরে এনে বসালো নীলকে। আরে নীল, কাম 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 ইনসাইড। বসো বসো। চা বা কফি খাবে কি? আমি তো খাচ্ছি, একটু হয়ে যাক। নো থ্যাঙ্কস, তুমি খেতে চাইলে খেতে পারো দিদি। আমি একটা জিনিস দিতে এসেছি তোমাকে। কি? এই 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 দুটো পেন আমাকে বিনি দিয়েছিল কদিন আগে। তোকে না দুটো পেন দিচ্ছি, ধরে নিস আমার একটা স্মৃতি। যদি বুদ্ধি থাকে তবে বুঝবি আমি তোকে কৃষ্ণের বাঁশি দিলাম, যদি আমায় নেকড়েতে না খায়। নীল দুটো পেন এগিয়ে দিল জুহির দিকে। দুটো পেনই শীষ বার করা আছে। মাথায় যে সুইচটা আছে যাতে করে শীষটা অন অফ করা যায় সেটা কাজ করছে না। এ বাবা, পেনটার মাথার উপরে সুইচটা কাজ করছে না তো? ওটাই তো, তখন বুঝতে পারিনি ও কেন দিল পেনটা। কিন্তু ওরে এমন মৃত্যুর পর আমি কালকে সারা রাত বোঝার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কিচ্ছু পারিনি। জুহি পেনের মাথাটা খুলতেই দুটো পেন থেকে সরু রোল করা কাগজের টুকরো বেরোলো। মেঝে থেকে কুড়িয়ে দেখে দুটো কাগজে দুটো লাইন লেখা। জুহি বাংলা পড়তে জানে না। সে নীলের দিকে এগিয়ে দিল। মাকে আমার পড়ে না মনে, থাকতে আর তো পারলি নে মা। এইসব কি সব লেখা আছে এইসব? তার থেকেও বড় কথা হলো মায়ের নিচে আন্ডারলাইন করা। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। ওকে থ্যাঙ্কস, এবার আমি দেখছি কি করা যায়। বাবানকে নিয়ে জুহি এসেছে ডক্টর দীপের কাছে। ওনার চেম্বারটা বেশ কিছুটা দূরে। ভালো করে পরীক্ষা করে রুম থেকে এসে ডক্টর দীপ চেয়ারে এসে বসলেন। বললেন, রিসেন্টলি কি লাইফস্টাইলে কোনো চেঞ্জ এসছে, এই ফুড হ্যাবিট বা আদার্স কিছুতে? কাজের তো একটা প্রেশার আছেই, লাইফস্টাইলটা খুব একটা ভালো বলবো না, কিন্তু তার জন্য কি প্রবলেমটা হচ্ছে কি আমার? তাহলে আর কি, চিন্তার কিছু নেই, একটু রেস্ট নাও। না হলে এই যে আমাদের শরীর, সেও তো নিজেকে সুস্থ রাখার টার্গেটটা অ্যাচিভ করতে পারবে না। বেশ সুন্দর হাসি। এমন ভুবন ভোলানো হাসি খুব কম মানুষেরই আছে, যে হাসি দেখে রোগীর রোগ দূর হয়ে যায়। বিনি অনেক আগেই দিদিকে বলেছিল, কিন্তু তারপর যা হলো আর আশা হয়ে ওঠেনি। সেই কে যে অমন ফুলের মতো মেয়েটাকে অমন নৃশংসভাবে, সব নিয়তি। বাপটা ছিল যে কুলাঙ্গার, মদ খেয়ে শেষ হয়ে গেল। ভাগ্যি মাটা চাকরিটা পেল, তাই পরিবারটা বেঁচে গেল। বাবা কি করতো? ওই তো মর্গের ডোম। কিছুটা জমি বিচে এই ফ্ল্যাটটা ওর মা কিনে। আয়ার কাজ শেখা ছিল, তাই আয়ার কাজ করে সংসারটা চালায়। আপনি তো মনে হয় ওদের অনেক দিন ধরে চেনেন। ওই হাসপাতাল সূত্রেই আলাপ। একবার ওর মার ওই গাইনো প্রবলেম হয়, আমার কাছে আসে, আর তারপর থেকেই। ডাক্তারবাবুর পেছনের দেওয়ালে বড় করে ডাক্তারবাবুর নিজের একটা রঙিন ছবি। হাতে কোনো একটা পুরস্কার রয়েছে, মুখে সেই ভুবন ভোলানো হাসি। হঠাৎ করেই জুহি একটা প্রশ্ন করল। আপনাদের সিটি হসপিটালের মর্গ থেকে নাকি লাশ গায়েব হয়ে যাচ্ছে? এই কদিনের নিউজ পেপারের আর্টিকেলে খুব লেখালেখি হচ্ছে। আপনি জানেন কি এই ব্যাপারে কিছু? না, আসলে কে করছে সে ব্যাপারে জানি না, শুনেছি। তবে হসপিটালে যে কত রকমের পলিটিক্স হয় তার ইয়ত্তা নেই। তাই আমি যাই আর নিজের কাজ করে চলে আসি। ডাক্তার হয়েছি, তাহলে তো পলিটিক্স করলে পলিটিশিয়ানই হতে পারতাম, তাই না? ওরা ওদের হাউজিং কমপ্লেক্সে এসে জানতে পারল
নীলকে পুলিশ অ্যারেস্ট করেছে। জুহি সারাটা ডাইনিং হল পাইচারি করতে লাগলো। বাবানও চুপচাপ বসে সোফায়। কিছু তো একটা করতেই হবে, জানিস মনটা কেমন যেন বলছে। বেলা চৌধুরী তো অধরায় থেকে গেল। হেই বাবান, শোন না, খোঁজ লাগাতো একবার বেলা চৌধুরী কখন কাজে যায়। ওই টাইমটার মধ্যেই আমাদের কাজটা করে ফেলতে হবে। আই হ্যাভ অ্যান আইডিয়া। গ্রেট, বুঝেছি। এই তো জুয়ের ভাইয়ের মতো কথা বললি। সঙ্গত কা আসর হো রা হ্যাঁ। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। সিটি হসপিটালের মর্গটা একটু দূরে, ফাঁকা জায়গায়। ঘন অন্ধকারের মাঝে একটা টিমটিমে আলো জ্বলছে। ভিতরে রয়েছে চির নিদ্রায় শায়িত মৃত ব্যক্তিগণ, যারা জগতের জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বাস করছে। একটা ভল্ট খোলা হলো। ফিসফিসিয়ে কারা যেন এই প্রেতপুরীকে আরো ভয়ানক করে তুলছে। তুমি নিশ্চিত তো এই লাশটা বেওয়ারিস? দেখো পাবো কিন্তু। হ্যাঁ আমি নিশ্চিত। তাহলে তুমি আর লেট করো না, তুমি ওই বাইরে গিয়ে ওয়েট করো। আর ওই মেয়েটার বডিটা? তুমি বড্ড বকো, যা বলছি করো, যাও যাও। হঠাৎ করেই লাইটটা জ্বলে উঠল। দুই আগন্তুক সচকিত দৃষ্টিতে দেখে পুলিশের লোকজন, আর সঙ্গে জুহি আর বাবান। ভালোই করেছেন আপনি এসে গেছেন ইন্সপেক্টর। এই বেলা চৌধুরীকে অ্যারেস্ট করুন। এই যে কি নাম যেন তোমার? জুহি। তুমি লাশ গায়েবের কথা বলছিলে না? আমি ইনভেস্টিগেট করতে এসে ওকে ধরতে পারলাম। প্লিজ ইন্সপেক্টর ধরুন। বাহ, কি ন্যাচারাল অ্যাক্টিং ভাই। বলছি রাজ চক্রবর্তী তোকে ডাকেনি নেক্সট সিনেমার জন্য? তার মানে? বেলা চৌধুরী ঘটনার আকস্মিকতায় চমকে গেছে। এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার কি কর্তব্য তা তিনি বিস্মিত হয়েছেন। জুহি বেলার দিকে তাকিয়ে বলল, নিজের মেয়েকে মার্ডার করাতে লজ্জা লাগলো না? ইনি নাকি আবার মা। কি বলছেন যাতা? কোনো যাতা নয়। নীল, একবার আয় তো ভাই। কিছুক্ষণ পর নীলকে সঙ্গে করে নিয়ে এলেন দুজন কনস্টেবল। যেদিন তুই বেলাকে সাবধান করতে গেছিলিস সেদিন কি শুনেছিলিস একটু বলে দে তো ভাই। আমি যখন যাই তখন ভিতর থেকে বেশ কয়েকটা জিনিস, বেশ কয়েকটা জিনিস পড়ার শব্দ পাই। কার এত তারা? বেলটা খারাপ করে দিবি নাকি? বাপ রে বাপ, কার যেমন অসভ্যতামি বুদ্ধি! কি হলো কি? এমন করে দরজা ধাক্কাচ্ছিলিস কেন? কি হয়েছে? আন্টি আন্টি আপনি বিনিকে বাঁচান প্লিজ আন্টি। ও বিনিকে বাঁচান, ওর লাইফ রিস্ক আছে, ওকে বাঁচান আপনি আন্টি, ওকে বাঁচান। কি উল্টোপাল্টা বকছিস? তুই মনে হয় সাদা চোখে নেই না? বিলিভ মি আন্টি, বিলিভ মি, আমি এখন কিচ্ছু খেয়ে নেই, আমি টোটালি সুস্থ আন্টি, টোটালি সুস্থ। প্লিজ প্লিজ আপনি একবার বিনিকে ডেকে দিন, একবার ডেকে দিন আপনি। যত সব মাতাল জোটে এখানে। দাঁড়া, কালকে তোর বাবাকে বলছি। আন্টি বিনিকে বাঁচান আপনি প্লিজ আন্টি, ওকে বাঁচান। আসলে ঠিক তখনই বিনোদিনী চৌধুরীকে মার্ডার করা হচ্ছিল। কি যাতা বকছো? তুমি বা সবাই তো জানে ওকে জোর জবরদস্তি করে খুন করা হয়েছে, তাহলে এইসব উল্টোপাল্টা প্রশ্ন উঠছে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি। এখানেই আপনি ভুলটি করেছেন। বিনিকে খুনের আগে নয়, পরে ওর সাথে নোংরামিটা করেছেন, যেটাকে বলে নেক্রোফেলিয়া, আর আপনি নেক্রোফেলিক। আমি কিন্তু তোমাদের নামে মানহানি মামলা করব। কি প্রমাণ আছে তোমাদের কাছে? বেলা চৌধুরী, আয়ানন এবং বিনি ডক্টর দীপ ও বেলার প্রেমের পরিণতি। আপনাদের বিয়ে না হলেও
মিস্টার দীপ আপনার সাথে র্যান্ডম কন্ট্যাক্টে ছিল, তারপরে মিসেস বেলা কি হলো আপনার এই বিজনেসের পার্টনার। আপনারা আমাদেরকে ফাঁসাচ্ছেন। তাহলে এবার প্রমাণগুলো দেখায়। ফার্স্টে বিনির স্ট্যাটাস দেখলেই বোঝা যায়, ওর কবিতাগুলো দেখলে কিরকম একটা বিস্বাদ লুকিয়ে আছে। যেখানে রাধার অভিসারের কথা আছে, সব থেকে ইন্টারেস্টিং লাস্ট পোয়েমটা, ওই নীল বরণ চোখ পাগল করেছে আমায়। নীলবরণ চোখ মানে? আপনার প্রতি আসক্ত ছিল বিনি। নীলের কাছ থেকে জানতেও পারি আপনারা নাকি ঘুরতেও বেরোতেন খুব। এর মানে আমি খুন করেছি? চুপচাপ কথা না ঘুরিয়ে বলো, নীলবরণ মানে কি? আপনার আইবলের কালারটা ব্লু, রাইট? আমি না বুঝতেই পারতাম না যদি আপনার ওই ক্লিনিকের পোর্ট্রেটটা না দেখতাম। আপনার তো পুরো নাম নীলাব্জদ্বীপ, কি তাই না? মানে নীল চোখ যার, শ্রীকৃষ্ণের আর একটা নাম। সেকেন্ড পয়েন্ট হলো, বেলা চৌধুরীর ঘরে ফ্রেশ ফ্রুট ফ্রেগ্রেন্সের একটা পারফিউমের বোতল ছিল, যেটা আপনার ক্লিনিকেও দেখেছি, অ্যান্ড এখন আপনার কাছ থেকে সেম ফ্রেগ্রেন্সটা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ওনাকে বলেছিলাম, কিন্তু কিন্তু উনি বলেছিলেন ঘা কতক না দিলে নাকি মেয়েটা উচ্ছন্নে যাবে। নীল যখন আসে তখনই মার খাচ্ছিল বিনি ওনার কাছে। নীলকে বিদায় দিয়ে দেখি বিনি অচেতন হয়ে পড়ে আছে। থার্ড, নীলকে দেওয়া বিনির যে পেনটা, ওটা তো ডাক্তারবাবুরই পেন, কি তাই তো? কারণ সেই দিন ওনার চেম্বারে গিয়ে দেখেছি উনি একটি পার্টিকুলার পেন কোম্পানিরই পেন ইউজ করেন। আই থিঙ্ক ওনার ওই কোম্পানিটা খুব পছন্দ, লিখতে ভালো লাগে ওনার। জানেন তো, যেই আমি খোলজা সিমসিমটা বললাম, তেমনই ওই পেনটার থেকে একটা চিট বেরিয়ে আসলো। ওর মধ্যে একটা লাইন লেখা ছিল। ইন্টারেস্টিং কথাটা কি জানেন? মায়ের নিচে আন্ডারলাইন ছিল। তখনই আমার কথাটা ক্লিক হলো। মাকে আর আমার পড়ে না মনে, থাকতে তো আর পারলি নে মা। এই দুটো চিরকুটের নিচে মা শব্দটির নিচে আন্ডারলাইন করা ছিল। দ্যাটস মিন বিনি আর ওর মায়ের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু চলছিল। কারণ হলো মিস্টার দীপ, ওনার ওই বার্থ মার্কটা, যেটা সেম প্লেসে বিনিরও ছিল, ঘাড়ের কাছে। প্রবাবলি আপনাদের লজ্জা লাগা দরকার আপনাদের। আর নেকড়ে বলতে আমার যা মনে হলো, বিনি নেক্রোফিলিক বলতে চাইছিল। দ্যাট মিনস যারা মরা মানুষের সাথে রিলেশন বা ফিজিক্যাল হতে চায়। আর আপনারা আজকে নিশ্চয়ই অন্ধকারের লুকোচুরি খেলতে আসেননি, আর খেললেও ধপ্পাটা যে আমরাই দিয়ে ফেলেছি। নীল এখন জেলের বাইরে। জুহি আর বাবান তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে সন্ধ্যের শহরটাকে দেখছে। জানিস ভাই, মনটা না খুব খারাপ লাগছে। চারিদিকে যেইভাবে হিংসা বেড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না এখানে থাকতে। চল ঘুরে আসে একটু।